লিঙ্কেজ শুরু করছি। প্রথমেই বলবো যে লিঙ্কেজ কাকে বলে। যে পদ্ধতিতে ক্রোমোজোমের ওপর অবস্থিত জিনগুলো আমরা এতক্ষণ পড়তে পড়তে বুঝে গিয়েছি যে ক্রোমোজোমের ওপরে জিন অবস্থিত থাকে, তাহলে কি হচ্ছে, যে পদ্ধতিতে একটি ক্রোমোজোমের উপর উপস্থিত জিনগুলি জোটবদ্ধভাবে পিতা ও মাতার দেহ থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তাকে আমরা লিঙ্কেজ বলছি। ঠিক আছে, জোটবদ্ধভাবে যাচ্ছে। এই লিঙ্কেজকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো সম্পূর্ণ লিঙ্কেজ, আরেকটি হলো অসম্পূর্ণ লিঙ্কেজ। এবার লিঙ্কেজের আবিষ্কারক হলেন PH মর্গান, এবং পরবর্তী ক্ষেত্রে এই লিঙ্কেজ আবিষ্কার যখন হয়, পরীক্ষা নিরীক্ষা চলছে, তখন বেটসন ও পানেট, পানেটের নাম অনুসারে কিন্তু আমরা পানেট স্কোয়ার বলি। পানেট স্কোয়ার আমরা চেকার বোর্ডকেই বলি, চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। বিজ্ঞানী পানেট এটি আবিষ্কার করেছিলেন, সেই নামানুসারেই হয়। তো বিজ্ঞানী পানেট এবং বেটসন এই বিষয়টি নিয়ে যখন আবার বিসংকরণের পরীক্ষা করেন, পরীক্ষাটি হয় সুইট পি মানে মটর গাছ, মিষ্টি মটর গাছের ওপরে পরীক্ষাটা হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা রিপালশন ও কাপলিং এই দুটো কনসেপ্ট কিন্তু পাই, এবং মেন্ডেলের যে সূত্র আমরা পড়েছি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা তার ব্যতিক্রম। লিঙ্কেজ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের কিন্তু ব্যতিক্রম থাকছে সম্পূর্ণভাবে। এবার এই মর্গ্যানের যে ফলমাছির পরীক্ষা, সেটা চেকার বোর্ডের মাধ্যমে আমি দেখিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লম্বা ডানা ধূসর দেহ স্ত্রী নিয়েছি, আর পুরুষের ক্ষেত্রে খর্বডানা কালো দেহ নিয়েছি। স্ত্রীর ক্ষেত্রে ক্যাপিটাল এল ক্যাপিটাল এল ক্যাপিটাল জি ক্যাপিটাল জি, আর পুরুষের ক্ষেত্রে স্মল এল স্মল এল স্মল জি স্মল জি। এবার সেখান থেকে স্বাভাবিক যে আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল এল স্মল এল ক্যাপিটাল জি স্মল জি পাচ্ছি। ক্যাপিটাল এল এবং স্মল জি এটা কিন্তু স্বাভাবিক এবং দুটোই প্রকটধর্মী জিন। ঠিক আছে, এবার এই যে আমরা পেলাম এই স্বাভাবিকের সাথে স্বাভাবিক স্ত্রী নিলাম, তার সাথে আমরা খর্ব এবং কালো দেহযুক্ত পুরুষ যখন নিচ্ছি, সেটা হচ্ছে স্মল এল আর স্মল জি। তাহলে এখানে যখন আমরা চেকার বোর্ড করছি, তোমরা দেখতেই পাচ্ছ এই পরীক্ষা থেকে আমরা লম্বা ডানা ও ধূসর দেহ পাচ্ছি 41.5%, লম্বা ডানা কালো দেহ পাচ্ছি 8.5%, এবং খর্ব ডানা ধূসর দেহ পাচ্ছি 8.5%, আর খর্ব ডানা কালো দেহ পাচ্ছি 41.5%। এটা হলো একটা পরীক্ষা। ফলমাছির আরেকটাও পরীক্ষাও আছে এই পরীক্ষাটা ছাড়া, এবং সেই পরীক্ষার ক্ষেত্রেও আমরা কিন্তু দুটো জিনেরই যে কিভাবে ইন্টারাকশন হচ্ছে সেই জিনিসটাকে বোঝাচ্ছি। এখানে আমি একটা চেকার বোর্ড করে দেখিয়েছি। এই যে প্রথম চেকার বোর্ডটা রয়েছে, এক্ষেত্রে দেখো এল ও জিন দুটি, মানে এল ও জি, এই যে দুটো জিনের কথা বলছি, এল একটা জিন আর জি একটা জিন, এই দুটো জিন কিন্তু কাপলিং বা সমন্বয় অবস্থায় থাকছে। ঠিক আছে, এবং এই যে কাপলিং অবস্থায় থাকছে, এইখান থেকেই আমরা পরবর্তী ক্ষেত্রে লিঙ্কেজের আরো বিশদে ধারণা পাচ্ছি। এবং এই যে প্রথম পরীক্ষা যেটা দেখানো হলো, এই পরীক্ষাটাতে কিন্তু আমরা দেখছি যে টেস্ট ক্রস দেখানো হয়েছে। যদি এরকম কোনো প্রশ্ন আসে যে যেখানে আমরা দেখছি টিএইচ মর্গানের কাপলিং রিয়াকশন দেখানো হয়েছে, যে রিপালসিভ নয় কিন্তু কাপলিং এর কথা বলছি, বারবার এটা বুঝে নাও, সেক্ষেত্রে টেস্ট ক্রসই দেখানো হয়েছে। ঠিক আছে, আমি রিপালসিভটাও দেখাবো, সেখানেও টেস্ট ক্রস দেখানো হয়েছে, ক্ষেত্রে কোনোটাতেই কিন্তু ব্যাক ক্রস দেখানো হয়নি। এবার কি হচ্ছে, তাহলে টেস্ট ক্রস দেখানো হলো, কেন টেস্ট ক্রস দেখানো হলো, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ উভয় ক্ষেত্রেই আমরা দেখছি যে সংকরায়নে দুটি চরিত্র বিবেচিত হয়েছে। সংকরায়নের ক্ষেত্রে দুটি চরিত্র, ঠিক আছে, এই যে দুটি চরিত্র যেহেতু বিবেচিত হলো, তাই এখানে 4 রকমের অপত্য, যেটাকে আমরা 1:1:1:1 অনুপাতে আসা উচিত ছিল। ঠিক আছে, কিন্তু দেখো সেটা 1:1:1:1 অনুপাতে কিন্তু আসেনি। এই জন্যই সেটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের মতোই হচ্ছে না, এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা এই যে দ্বিতীয় চেকার বোর্ড যেটা দেখছো, এই দ্বিতীয় চেকার বোর্ডটার ক্ষেত্রেও তোমরা দেখো যে ক্যাপিটাল এল
ঠিক আছে। এবং আরেকটা জি, যে ক্ষেত্রে আমরা দেখছি এই যে স্মল জি এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল জি স্মল জি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল জি ক্যাপিটাল জি দেখতে পাচ্ছি, স্মল এল স্মল জি দেখতে পাচ্ছি, এবং ক্যাপিটাল এল ও ক্যাপিটাল জি এখানে রিপালসিভ হিসাবে থাকছে, আগেরটাতে কিন্তু কাপলিং হিসাবে ছিল। আগে যা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে এটাতেও তাই, আগেরটাতে কাপলিং দেখানো হয়েছে, এটাতে রিপালশন দেখানো হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রেও কি হচ্ছে, তাহলে 1:1:1:1 আসা উচিত ছিল, কিন্তু সেটা আসেনি। তার পরিবর্তে কি হয়েছে, F2 জনুতে উৎপন্ন 4 রকমের যে অপত্য আমি পাচ্ছি সেটা 41.5:8.5:8.5 অনুপাতে পেলাম। এবং সেটা দুটো ক্ষেত্রে আমি বারবার বলছি, এর থেকে বোঝা যায় যে উভয় টেস্ট ক্রসে পিতৃজনুর অনুরূপ মাছি অনেক অনেক বেশি সংখ্যায় কিন্তু উৎপন্ন হয়েছে। এবং অপর দিকে আমরা দেখছি নব সমন্বয়যুক্ত মাছি, যেটা রিকম্বিনেন্ট টাইপ, নব সমন্বয় বলতে এখানে রিকম্বিনেশনের কথা বলছে, এই রিকম্বিনেন্ট টাইপ কিন্তু অনেক কম সংখ্যায় জন্মেছে। এরকম ফলাফলের ভিত্তিতেই বিজ্ঞানী মর্গান জিনের এমন সংঘবদ্ধ অবস্থাকে লিঙ্কেজ ব্যাখ্যা করেন, এবং দুই জিনের ক্রস অনুপাত এক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি না। দুই জিনের এমন সংঘবদ্ধ অবস্থাটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই দুটি জিনের কাপলিং বা রিপালসিভ সমন্বয়ের অবস্থানকে তিনি লিঙ্কেজের দুটি অবস্থা হিসাবে চিহ্নিত করেন। এই ধারণার ভিত্তিতেই মর্গানের লিঙ্কেজ থিওরি কথা বলা হয়। এবং লিঙ্কেজ থিওরিতে কি কি বলা হয়, বলা হয় যে ক্রোমোজোমের ওপর জিনগুলি রৈখিক সজ্জায় অবস্থান করে ও একই ক্রোমোজোমের ওপর অবস্থিত জিনগুলি লিঙ্কেজ দেখায়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, লিঙ্কেজের অন্তর্ভুক্ত জিনগুলি একসাথে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। থার্ড পয়েন্ট, কাপলিং ও রিপালশন লিঙ্কেজের দু রকমের অবস্থা মাত্র। আর ফোর্থ কি বলছে, ক্রোমোজোমের ওপর অবস্থিত নিকটবর্তী জিনগুলির মধ্যে লিঙ্কেজ বলের পরিমাণ বেশি, আবার তার উপর অবস্থিত দূরবর্তী জিনগুলোর ওপর লিঙ্কেজ বলের পরিমাণ কম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দুটো জিন যখন কাছাকাছি অবস্থান করছে তখন তার মধ্যে লিঙ্কেজ বলের পরিমাণ বাড়ছে, আর দুটো জিন যদি নিজেদের মধ্যে একটু দূরত্বে অবস্থান করে তার মধ্যে লিঙ্কেজ বলের মানে যে পরিমাণটা সেই পরিমাণটা কম হয়। এরপরেই আমরা সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজের কিন্তু কনসেপ্টটা পাই। এবং সম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে আমরা বলি যে ক্রোমোজোমের ওপর খুব কাছাকাছি যখন অবস্থান করছে জিনগুলো তখন লিঙ্কেজ বল খুব বেশি হচ্ছে, এবং এই লিঙ্কেজ বল যত বেশি হচ্ছে তখন লিঙ্কেজের অন্তর্ভুক্ত জিনগুলি পরস্পর থেকে আলাদা হতে পারছে না। ঠিক আছে, একজন আরেকজনের থেকে আলাদা হতে পারছে না, যেহেতু সেখানে বল অনেক বেশি থাকছে, ফলে জিনগুলি কেবল পিতৃ সমন্বয়ে বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, পিতৃ সমন্বয় বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে। দুই বা ততোধিক জিনের এমন লিঙ্কেজকে আমরা সম্পূর্ণ লিঙ্কেজ বলছি। যেরকম ফল মাছির ক্ষেত্রে চতুর্থ ক্রোমোজোম এবং তার উপরে যে জিনগুলো রয়েছে সেগুলো, এছাড়া তোমার ফল মাছির যে পুরুষের ক্ষেত্রে আমরা দেখি সকল ক্রোমোজোমের জিনই সম্পূর্ণ লিঙ্কেজ দেখাচ্ছে। এবং এই যে সম্পূর্ণ লিঙ্কেজের জন্য চরিত্র অনুসারে কেবল পিতৃ সমন্বয়ে অপত্য জন্মাতে আমরা দেখছি, পিতৃ সমন্বয়ে অপত্য জন্মাতে আমি দেখছি। এই লাইনটা আমি দুবার রিপিট করলাম, মনে রাখবে। তারপরেই থাকছে অসম্পূর্ণ লিঙ্কেজ, যে ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেরকম লিঙ্কেজের জন্য মানে এটাও একটা লিঙ্কেজ, এবং এই লিঙ্কেজের জন্য কি হচ্ছে, ক্রোমোজোমের ওপর যে জিনগুলো অবস্থিত রয়েছে সেগুলো জোটবদ্ধভাবে সঞ্চারণের প্রবণতা দেখালেও কখনো কখনো তারা পরস্পর কি হচ্ছে, পরস্পরের থেকে আলাদা হয়ে সঞ্চারণ দেখাচ্ছে, মানে একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, জোটবদ্ধ থাকছে না, তাই তাকে আমরা অসম্পূর্ণ লিঙ্কেজ বলছি। ঠিক আছে, এইখানে
প্রবণতাটা থাকছে, মানে জিনগুলো জোটবদ্ধ অবস্থায় থাকছে এবং তাদের একসাথে যাওয়ার মানে সঞ্চারিত হওয়ার প্রবণতাও থাকছে, কিন্তু সেই প্রবণতা থাকলেও তারা আলাদা হয়ে যাচ্ছে কখনো কখনো, তাই সেটাকে আমরা অসম্পূর্ণ লিঙ্কেজ বলছি। এবং অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো পিতৃজনুর অনুরূপ অপত্য, পিতৃজনুর অনুরূপ অপত্য উৎপন্ন হওয়ার সাথে সাথে কিছু নতুন সমন্বয় যুক্তও কিন্তু অপত্য সৃষ্টি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে সম্পূর্ণ লিঙ্কেজ ও অসম্পূর্ণ লিঙ্কেজ একে অপরের থেকে কোথায় আলাদা, ঠিক আছে। এবং এই যে নতুন সমন্বয় আমি পাচ্ছি, এই নতুন সমন্বয় থেকেই আমি বলতে পারি এবার রিকম্বিনেন্ট অর্থাৎ রিকম্বিনেশনের কনসেপ্ট কিন্তু চলে আসলো, হলো। এবং ফল মাছির ক্ষেত্রে আমরা দেখি স্ত্রী মাছির ক্ষেত্রে কোনটা পুরুষের ক্ষেত্রে কোনটা স্ত্রীর ক্ষেত্রে সে উদাহরণগুলো মনে রাখতে হবে তোমাদের। স্ত্রী মাছির ক্ষেত্রে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটের কথা বললাম, 1 2 3, এই তিনটে ক্রোমোজোমের ওপরে যে জিনগুলো রয়েছে সেগুলোই অসম্পূর্ণ লিঙ্কেজ দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে লিঙ্কেজ কি হলো? মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ব্যতিক্রম হলো, এবং এখানে আমরা রিপালশন আর কাপলিং দেখলাম, ঠিক আছে। তার ব্যাখ্যা পেলাম, ব্যাখ্যা থেকে সম্পূর্ণ লিঙ্কেজ ও অসম্পূর্ণ লিঙ্কেজের কনসেপ্ট পেলাম। এবং এই অসম্পূর্ণ লিঙ্কেজ থেকেই আমরা কিন্তু এবার ঢুকে যাব ক্রসিং ওভারে। তাহলে রিকম্বিনেশন হতে গেলে, রিকম্বিনেন্ট বিষয়টা হতে গেলে যে জিনিসটা হচ্ছে তার কনসেপ্ট এখান থেকে পেলাম, অর্থাৎ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেখান থেকে ফলমাছির পরীক্ষা, লিঙ্কেজ, অসম্পূর্ণ লিঙ্কেজ, তার সাথে আমরা কিন্তু রিকম্বিনেশনে চলে যাচ্ছি। তাহলে সবকটাই কিন্তু নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কযুক্ত বা ইন্টার রিলেটেড থাকছে। এইবার এখানে দেখো ক্রসিং ওভার আমি ছবি এঁকে দেখিয়েছি, হলুদ এবং পিঙ্ক দুটো চক দিয়ে দেখিয়েছি, এবং পিঙ্কের গায়ে তোমার ছোট ছোট করে দেখো দাগও দেওয়া রয়েছে, ক্রসিং ওভারটা বুঝিয়েছি। পরবর্তী ভিডিওতে তোমাদের আমি রিকম্বিনেশনের একটা চেকার বোর্ড আলাদা করে দেখাবো। এখানে ক্রসিং ওভার বলতে কি বুঝি দেখো, যে পদ্ধতির সাহায্যে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের, যে পদ্ধতির সাহায্যে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে এবং জিনের পুনঃসংযোজন ঘটে, তাকে আমরা ক্রসিং ওভার বলছি, ঠিক আছে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তাহলে পিতা ও মাতার থেকে পুনঃসংযোজিত অপত্য সৃষ্টির পিছনে দায়ী পদ্ধতি হলো ক্রসিং ওভার। এবং কি হচ্ছে সন্তান সন্ততির মধ্যে এবং বিভিন্ন জীবের ক্ষেত্রে আমরা দেখি যে ভ্যারিয়েশন পরিলক্ষিত হয় এই ক্রসিং ওভারের জন্য। যেভাবে ক্রসিং ওভার গুলো সংঘটিত হয় মোটামুটি এখানে 8টা ছবি দিয়ে আমি দেখিয়েছি। দেখি যে সাধারণত গ্যামেট সৃষ্টির আগেই তোমার যৌন জননকারী প্রাণীদের মধ্যে মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটতে দেখা যায়, এবং মিওসিস কোষ বিভাজনের প্রথম বিভাজন দশার প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় কিন্তু ক্রসিং ওভার আমরা দেখতে পাই। তবে এই যে ক্রসিং ওভার দেখছি, এই ক্রসিং ওভারের আগে এবং পরে বেশ কিছু সেলুলার চেঞ্জ আমরা দেখতে পাই, কোষের মধ্যে পরিবর্তন আমরা ছোট ছোট দেখতে পাই। এবং যে যে সেলুলার চেঞ্জ গুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে যে 1 নম্বর, জাইগোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বন্ধন দেখতে পাই, জাইগোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বন্ধন ভালো করে বুঝে নাও। দ্বিতীয়তে ক্ষেত্রে আমরা বলতে পারি প্যাকাইটিন দশায় টেট্রাড গঠন ও অংশ বিনিময়, তোমরা ছবি দেখেও কিছুটা বুঝতে পারছো। প্যাকাইটিন দশায় টেট্রাড গঠন ও অংশ বিনিময়। তারপরে কি থাকছে থার্ডে, ডিপ্লোটিন দশার মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোম দুটি পৃথকীকরণ, ছবিতে দেখো যে পৃথক হচ্ছে, ডিপ্লোটিন দশার মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোমের পৃথকীকরণ হচ্ছে, ঠিক আছে। এবার এই যে প্রত্যেক কটা জিনিসকে আমি পরের ভিডিওতে আলাদা আলাদা করে এক্সপ্লেন করব।